সারোয়ার আলমগীর তিনি আপনি জানেন যে বিএনপি থেকে একজন প্রতিনিধি ছিলেন নির্বাচনে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এবং তিনি তার মনোনয়নপত্র নির্বাচন রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রথমে বৈধ হয়। নির্ধারিত সময়ের পরে গিয়ে ওই আসনের জামাতের যিনি প্রার্থী তিনি তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে একটি আপিল দায়ের করেন। আপিলটা সকালের দিকে যখন শুনানি হয় তখন জামাতের প্রার্থীর আপিলটি নামঞ্জুর করা হয়, অর্থাৎ জনাব সরোয়ার আলমগীর সাহেবের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। আপনারা জানেন যে নির্বাচন কমিশনে তখন বিভিন্ন আপিলের শুনানি চলছিল। এটা একটা আইনি প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার মধ্যে বিকালের দিকে অনেকটা 4:30 দিকে হঠাৎ করেই জামাতের প্রার্থী নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করলেন এই কথা বলে, জনাব সরোয়ার আলমগীর যে আদেশ বলে তিনি তার সিআইবিটা স্টে ছিল, সেটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেটি স্থগিত করেছেন। অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী যে তিনি সিআইবিতে অন্তর্ভুক্ত এবং তিনি ঋণের দায়ে তার মনোনয়নপত্র বাতিল হওয়ার জন্যে হতে হবে। নির্বাচন কমিশন যদিও একই দিন প্রথমার্ধে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন, কিন্তু বিকাল 4:30টার দিকে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। জনাব সারোয়ার আলমগীর স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে হাইকোর্ট বিভাগে আসেন, হাইকোর্টে রিট ফাইল করেন এবং রিটে অন্তর্বর্তীকালীন আদেশে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্যে অনুমতি দেন এবং তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য বলেন। এই প্রতীক বরাদ্দের পরিপ্রেক্ষিতে জনাব সরোয়ার আলমগীর সাহেব তিনি নির্বাচনে প্রার্থী যখন করছিলেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে জামাতের প্রার্থী তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যান। আমি বলছি এই প্রক্রিয়াটা হচ্ছে নির্বাচন পূর্ব অবস্থা। তখন আপিল বিভাগ, আপনারা নিশ্চয়ই জানেন যে 2টি মামলার ক্ষেত্রে একই জাতীয়, একটা হচ্ছে জনাব আসলাম চৌধুরী এবং জনাব সরোয়ার আলমগীর। তাদের ক্ষেত্রে আদালত নির্দেশনা দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে তারা যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে তাদের ফলাফলের গেজেটটি প্রকাশিত হবে না। সেই হিসেবে কিন্তু জনাব আসলাম চৌধুরী এবং সরোয়ার আলমগীর সাহেবের গেজেটটি কিন্তু ইতিপূর্বে প্রকাশিত হয়নি। এখন নির্বাচনের পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানিতে যেহেতু হাইকোর্টের রুলটি পেন্ডিং ছিল এবং অনিষ্পন্ন অবস্থায় ছিল, আপিল বিভাগ হাইকোর্ট বিভাগকে নির্দেশনা দিয়েছিলেন যে আপনারা যে রুলটি পূর্বে ইস্যু করেছিলেন এবং যে রুলের অন্তর্বর্তীকালীন আদেশ বলে জনাব সরোয়ার আলমগীর সাহেবকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন, সেটি চূড়ান্ত নিষ্পত্তি করা। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সেটি চূড়ান্ত নিষ্পত্তি করেছেন এবং জনাব সরোয়ার আলমগীর সাহেবের পক্ষে রায় প্রদান করেছেন। অর্থাৎ জনাব সরোয়ার আলমগীরকে বৈধ হিসেবে নির্বাচন কমিশন সকালে প্রথমার্ধে ঘোষণা করার পরেও দ্বিতীয়ার্ধে জামাতের প্রার্থীর আবেদন কিংবা দাবির প্রেক্ষিতে তার মনোনয়নপত্র বাতিল করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশনে নিয়েছিল, হাইকোর্টের চূড়ান্ত রায়ে সেটি অবৈধ বলে ঘোষিত হয়েছে। রায়টি হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন রায়ের সম্পর্কে জানার পরে তারা গেজেট প্রকাশ করেছেন এবং তিনি তাকে শপথের ব্যবস্থা করেছেন। জনাব সরোয়ার আলমগীর সাহেব শপথ নিয়েছেন এবং বিগত অধিবেশনে তিনি অংশগ্রহণ করে বক্তব্য রেখেছেন। এমন একটা পরিস্থিতিতে জামাতের প্রার্থী, যিনি জনাব সরোয়ার আলমগীর সাহেবের কাছে ভোটে হেরে গেছেন, তিনি সুপ্রিম কোর্টে একটা মিসলেনিয়াস পিটিশন দায়ের করেছিলেন, যেটার উপর শুনানির জন্য আজকে আদেশের জন্য ছিলেন। তার বক্তব্য হচ্ছে যে হাইকোর্ট আদেশ দিলেও, রায় দিলেও তাদের উচিত ছিল নির্বাচন কমিশনের অপেক্ষা করা এবং নির্বাচন কমিশন অপেক্ষা করার পর তারপর দেখা উচিত ছিল। তো সেটা তো নিয়ম না, কারণ নির্বাচন কমিশন সেভাবে কাজ করে না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিভিন্ন সময় নির্বাচনের আগে অনেক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হতো কিংবা তিনি প্রতীক ফিরে পেতেন। নির্বাচন কিন্তু কমিশন তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কখনোই কিন্তু আদালতের সার্টিফাইড কপির জন্য সময় বিলম্ব করেন না, কারণ সব কিছুর টাইম ফ্রেম আছে এবং তারা যদি কোনো অ্যাডভোকেট সার্টিফিকেট দেন কিংবা নির্বাচন কমিশনের নিজস্ব আইনজীবী যদি বলেন যে হ্যাঁ আদালত কর্তৃক এই আদেশ ঘোষিত হয়েছে, নির্বাচন কমিশন তার উপরে কাজ করেন এবং সেভাবে তারা দায়িত্ব তাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করেন। এক্ষেত্রেও এমনটি হয়েছে।
কিন্তু ওনাদের বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশনের বিলম্ব করা উচিত ছিল, অপেক্ষা করা উচিত ছিল। তো সেটা পরিপ্রেক্ষিতে আজকে আদালতের আপনারা জানেন যে বেশ কয়েকদিন শুনানি হচ্ছে। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে এই মামলায় নির্বাচন কমিশনের যে কি কারণে করেছে সেটা আমি আদালতকে উপস্থাপন করেছি এবং আমি আদালতকে বলেছি যে প্রধান নির্বাচন কমিশনার এই বিষয়ে আমাকে জানতে চেয়েছিলেন। আমি তখন বলেছি যে আপনারা আদালতের অন্য আদেশের ক্ষেত্রে যে প্রক্রিয়ায় আপনারা কাজ করে থাকেন একই প্রক্রিয়ায় করে থাকেন করবেন। সেই প্রক্রিয়াটি হচ্ছে যদি কোনো কারণে কোনো উচ্চ আদালতের আদেশ হয় কিংবা যেকোনো আদালতের আদেশ হয়, যদি নির্বাচনী প্রক্রিয়ার জন্য কোনো টাইম ফ্রেম থাকে যে এই নির্ধারিত সময়সীমার মধ্যে আমাকে কাজটি করতে হবে। অর্থাৎ একটা প্রার্থীর তালিকা প্রকাশ করা, তার স্ক্রুটনি, তার প্রতীক বরাদ্দ, নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র প্রত্যাহার, একটা নির্বাচনের কিন্তু শিডিউল থাকে। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আপনারাও সেক্ষেত্রে এটি কাজ করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে দেখেন, একজন প্রার্থী তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এবং যিনি আজকে আদালতে আসছেন তিনি তার কাছে পরাজিত হয়েছেন, জামাতের প্রার্থী। তো যে জনগণ লক্ষ, লক্ষ জনগণ তাকে ভোট দিয়ে সংসদে পাঠালো, তিনি সংসদে যাবেন, সংসদে কথা বলবেন এবং সংসদে তাদেরকে প্রতিনিধিত্ব করবেন। এটাই তো সাধারণ ওই এলাকার ভোটারদের তো প্রত্যাশা। এই প্রত্যাশার জায়গাটা থেকেও তো আমাদের বিবেচনা করতে হবে। নির্বাচন কমিশন তো আদালতের রায় বাস্তবায়ন করে তার নির্বাচনের পরে তার গেজেট ফলাফল প্রকাশ করেনি। তাদেরও তো একটা সাংবিধানিক দায়িত্ব আছে। যত দ্রুত সম্ভব জনগণের ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি যাতে সংসদে যেতে পারেন সেটার ব্যবস্থা করা। তো নির্বাচন কমিশন যথাযথভাবেই তার দায়িত্ব পালন করার মধ্যে কিন্তু আইনি কোনো ব্যত্যয় ঘটেনি। কারণ আইনের মধ্যে এমন কোনো পেরিফেরি কখনো নাই যে আজকে কোনো কারণে রায় দিলে কিংবা আদেশ দিলে আপনি পরবর্তী এতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। কারণ যেমন আজকে ধরেন উল্টাভাবেই যদি বলি, ধরেন আজকে এই যিনি নির্বাচনের ভোটে পরাজিত হয়েছেন, তিনি যেমন আদালতের বারান্দায় তিনি তো নাও আসতে পারতেন। তাহলে কি হতো? সুতরাং প্রিএমপ্টিভ স্পেকুলেটিভ সিচুয়েশনের উপরে তো আদালতের রায় বাস্তবায়নটা স্থগিত থাকবে কিংবা বিলম্বিত হবে এটা প্রত্যাশা নাই। তো আজকে যেহেতু ইতিমধ্যেই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে, এটা আমরা আজকে আদালতকে আ জনাব সরওয়ার আলমগীর সাহেবের পক্ষের আইনজীবী উল্লেখ করেছেন। এবং আমি নিজেও বলেছি যে আমিও জেনেছি যে রায়টি প্রকাশিত হয়েছে এবং আপনারা গতকাল মিডিয়াতেও এটা একটা ব্রেকিং দিয়েছেন অনেক জায়গায়। যে সরওয়ার আলমগীর সাহেবের প্রার্থিতা সংক্রান্ত রায়টি, পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে এবং তিনি বৈধ প্রার্থী হিসেবে যে ছিলেন সেটি প্রমাণিত হয়েছে। তো এই পরিস্থিতিতে আদালত বললেন যে তাহলে তো এই মামলাটি আর এই মুহূর্তে শোনার কোনো সুযোগ নেই। আপনারা যদি কোনো কারণে মনে করেন সংক্ষুব্ধ হন, তাহলে রায়ের বিরুদ্ধে আপনারা নিয়মিত আপিল দায়ের করতে পারেন। তখন আমরা এই বিষয়টি শুনব। তো এখন ওইটি মামলা তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন এবং এই পরিস্থিতিতে বলা যায় জনাব সরওয়ার আলমগীর সাহেব তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন। সেটি অব্যাহত থাকবে। তিনি তার এমপি হিসেবে দায়িত্ব পালন করা, পার্লামেন্টে অধিবেশনে যোগদান করা এবং জনগণের বিশেষ করে তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না। আরেকটা গুরুত্বপূর্ণ আদেশ হয়েছে আজকে শোন অ্যারেস্টের বিষয়ে। কি আদেশ হয়েছে যদি বলতে পারেন? না, গুরুত্বপূর্ণ এটা আদালতের খুব নিয়মিত কার্যক্রম। কারণ আপনি খেয়াল করে দেখেন আমাদের দেশের যেকোনো ফৌজদারি কার্য ব্যবস্থায় আমাদের যে সেক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের অনেকের মনের মধ্যে একটা ধারণা থাকতে পারে যে কোনো একটা ঘটনা ঘটলে সবসময় কি তার আত্মীয়স্বজন মামলা করে না তো। পুলিশ করে, পথচারী করে, যেকোনো ব্যক্তি করে। সুতরাং আমাদের ফৌজদারি যেকোনো মামলা শুরু হয়, এটা প্রাথমিক তথ্য বিবরণী যে কি ইনফরমেশনের ভিত্তিতে একটা মামলা শুরু হয়। সাধারণত কোর্টে মামলা হতে পারে। কিন্তু সব মামলায় কি এজাহারভুক্ত আসামিরাই কি দণ্ডিত হন নাই তো। অনেকেই চার্জশিটে বাদ যান, অনেকে বিচারের সম্মুখীন হন, আবার বিচারেও কেউ খালাস পান। কিন্তু ফৌজদারি ব্যবস্থাতে বিশেষ করে অপরাধীরা যখন অপরাধ করেন, সবাই কিন্তু চেষ্টা করেন তার অপরাধের চিহ্ন রাখার জন্য। তো কোনো কারণে একজন ব্যক্তির এজাহার কিংবা মামলার শুরুতেই তার নাম ছিল না, কিন্তু পরবর্তীতে তদন্তে যদি তার নাম আসে, তাহলে তিনিও কিন্তু একজন অভিযুক্ত ব্যক্তি হতে পারেন। তার বিরুদ্ধে চার্জশিট হতে পারে, তার বিরুদ্ধে মামলার বিচার হতে পারে, তার বিরুদ্ধে ট্রায়াল হতে পারে। তো এখানে আমরা দেখছি যে বেশ কয়েকটি রিট পিটিশন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতি সম্প্রতি দায়ের করা হয়েছে। সেগুলোর অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে
যে পুলিশ যেন আমাদেরকে কোনো কারণে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার করতে না পারে। কিন্তু ফৌজদারি কার্যব্যবস্থাতে, ফৌজদারি সিস্টেমে, আমাদের আইনের মধ্যে কোনো ব্যক্তির এজাহারভুক্ত হওয়াটাই একমাত্র কোনো ব্যক্তির ফৌজদারি অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণ করে না। নানা মাধ্যমে, তদন্তের মাধ্যমে একজন ব্যক্তির অভিযোগ আসতে পারে, অভিযুক্ত হতে পারেন, তার বিরুদ্ধে চার্জ গঠন করা, চার্জশিট দেওয়া এবং বিচারের আলামত উপাদান থাকতে পারে। তো হাইকোর্টের কতগুলো অন্তর্বর্তীকালীন আদেশ বলেছেন যে এই ধরনের ব্যক্তিদেরকে, তাদেরকে কোনোভাবেই সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার করা যাবে না। তো আমরা আদালতকে বলেছি যে আপনাদের যে নজির সর্বশেষ, আপনাদের নজিরের স্পিরিটটা হচ্ছে যে ফৌজদারি ব্যবস্থায় তদন্তকারী সংস্থা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। পাশাপাশি এটাও দেখতে হবে কোনো একজন নাগরিক যেন কোনো কারণে হয়রানির শিকার না হয়। এটাও কিন্তু একজন নাগরিকের দায়িত্ব যে তিনি যেন কোনো কারণে হয়রানির শিকার না হন, তিনি যেন কোনো কারণে নির্যাতনের শিকার না হন এবং আইনের মারপ্যাচে পড়ে যেন তার অধিকার ক্ষুণ্ণ না হয়। এটাও কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার একজন ব্যক্তি। এই দুটাকে ব্যালেন্স করতে হবে। আমাদের আজকে আদালতের কাছে বক্তব্য ছিল যে হাইকোর্ট বিভাগ এই আদেশটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করার ক্ষেত্রে যে প্রিভেন্টিভ মেজারটা দিয়েছেন, এটা আপনাদের পূর্ববর্তী সিদ্ধান্ত সাপোর্ট করে না। প্লাস সংবিধানের এই সমস্ত অধিকারগুলো কিন্তু আইন সাপেক্ষ। আইন সাপেক্ষ বলতে যে কতগুলো আছে অ্যাবসোলুট রাইট, আর কতগুলো হচ্ছে যে আইনের মাধ্যমে, যে আইন যদি আপনাকে কোনো কারণে বাধা নিষেধ দেয় তাহলে কিন্তু আপনাকে সেটা মানতে হবে। যেমন আপনি একজন সাধারণ নাগরিক, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, এটা আপনার অধিকার, কিন্তু এর মানে এই না কিন্তু রাস্তার মাঝখান দিয়ে যাবেন। সুতরাং এটা কিন্তু, কিংবা কোনো একটা জায়গায়, সুনির্দিষ্ট জায়গায় যদি উল্লেখ করা থাকে এটা সংরক্ষিত এলাকা, আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন না, আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন না। এ কথা আপনি বলতে পারবেন না যে আমি যে কোনো ইচ্ছা সেখানে যাব। সুতরাং এগুলো হচ্ছে কোয়ালিফাইড রাইট। আমরাও অত্যন্ত সজাগ। আদালতকে যে কথা আমরা বলেছি যে দেখেন, 5ই আগস্টের ঘটনায় যে সমস্ত ব্যক্তিগুলো রিট পিটিশন ফাইল করেছেন তারা অধিকাংশই 5ই আগস্ট 2024 পূর্ববর্তী গণ হত্যা, ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ, গুম, খুনের মামলা। এবং স্বাভাবিকভাবেই সেই সময়কার সংগঠিত অপরাধের সঙ্গে কারা জড়িত, কারা প্রকৃতপক্ষে এই সমস্ত ঘটনা ঘটিয়েছে, সেগুলো তো তদন্তকারী সংস্থা তদন্ত করতে একটু সময় লাগবে। হ্যাঁ, এই কথাও সত্যি যে আমাদের আইনের মধ্যে একটা সুনির্দিষ্ট সময়সীমা আছে যে এই সময়কালের মধ্যে তদন্ত শেষ করা শ্রেয়, বাট সেটাই কিন্তু কনক্লুসিভ না। তবুও এই দৃষ্টিতে আমরা সংক্ষুব্ধ হয়েছি এই কারণে যে এমন একটি যদি ওপেন অর্ডার থাকে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি গুরুতর কোনো অপরাধেরও যদি কোনো তথ্য পায় তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবেন না, তাকে আইনে সোপর্দ করতে পারবেন না। আমাদের অভিযোগের জায়গাটি হচ্ছে এতটুকু যে নাগরিক তার অধিকার সুরক্ষা পাবে সাংবিধানিকভাবে, কিন্তু আইন যেন তার নিজস্ব গতিতে চলতে পারে, এরকম একটা ব্যালেন্স আমাদের করতে। সেক্ষেত্রে আদালত, আপনারা জানেন যে 2 দিন শুনানি হয়েছে। আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, মাননীয় প্রধান বিচারপতি সহ 4 সদস্যের বেঞ্চ, তারা হাইকোর্টের এই অন্তর্বর্তীকালীন আদেশটি স্থগিত করেছেন এবং হাইকোর্ট যে রুলটি দিয়েছেন সেই রুলটি 4 সপ্তাহের মধ্যে শুনানির জন্যে নির্দেশনা দিয়েছেন। এবং আমি মনে করি যে রিট পিটিশনের আবেদনকারী যারা সংক্ষুব্ধ, আমি তাদের প্রতি আহ্বান থাকবে যে তারা যত দ্রুত সম্ভব এই মামলাটি শুনানির ব্যবস্থা করবেন। রাষ্ট্রের পক্ষ থেকে কোনো মামলা বিলম্ব ঘটানো হবে না কিংবা আমরা কোনো মুলতবি চাইব না। মিস্টার অ্যাটর্নি জেনারেল, একটা বিষয় একটু ভিন্ন বিষয়, সেটা হচ্ছে আপনি একটু আগে বলছিলেন যে অ্যাপিলেট ডিভিশনে এখন মানে স্মরণকালের সবচেয়ে কম বিচারপতি আছেন, 4 জন আছেন, কমতে কমতে মাত্র 4 জনে চলে আসছেন। এখন মামলা তো অনেক, 38,000 উপরে শুধু জ্যাম আছে অ্যাপিলেট ডিভিশনে। নতুন বিচারপতি অ্যাপিলেট ডিভিশনে নিয়োগের বিষয়ে কোনো আপডেট আছে কিনা আপনার জানা? দেখুন, আসলে বিচারপতি নিয়োগটা বিষয়টা তো আমার অধিক্ষেত্রের বাইরে। এটা সম্পূর্ণভাবে বিচারপতি নিয়োগটা মহামান্য রাষ্ট্রপতির উপর নির্ভর করে। তবে একথা সত্যি যে আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকের সংকট, বিচারকের সংখ্যা, বিচারপতিগণ তারা রিটায়ারমেন্টে যাওয়াতে, অবসরে যাওয়াতে 4 জন বিচারপতি এখন আছেন। আর আপনি যে কথাটি বললেন যে আমাদের এখানে কিন্তু আরও অনেক বেশি বিচারপতিও ছিল। এত বিশাল সংখ্যক বিচারপতি একটা মামলা জট কমানোর ক্ষেত্রে একমাত্র
কারণ না। কারণ আমাদেরকে মামলার জট যদি বিবেচনা করেন, তাহলে আমাদের আনুষঙ্গিক আরও অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি, সেটা একটা করা যেতে পারে। এবং বিচারিক যে দীর্ঘসূত্রিতা, সেটা একটা অনেক সময় কারণ। আরেকটা হচ্ছে আমাদের টোটাল সিস্টেমের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যদি প্রকৃতপক্ষে আমরা চাই যে বিচারিক দীর্ঘসূত্রিতা দূর হোক এবং দ্রুততম সময়ের মধ্যে মানুষের বিচার প্রাপ্তি সুনিশ্চিত হোক। সেটা করতে গিয়ে বিচারক সংকট আছে, একথা অবশ্যই আমি মানি। তবে আমার প্রত্যাশা থাকবে বাংলাদেশে যে কোনো ক্ষেত্রে, যে কোনো নিয়োগের ক্ষেত্রে একটু কোয়ালিটিফুল নিয়োগ দিতে হবে। আপনি আমাদের হাইকোর্টে তো প্রায় ১০০-র মতো বিচারপতি আছেন। আপনি ডিসপোজাল রেটটা দেখেন না। আপনি বিভিন্ন কোর্টে যান না। আপনি একটা কোর্ট একটা সপ্তাহের মধ্যে কয়টা রায় দেয়, কত ওয়ার্ডে জাজমেন্ট লিখছে, কতটা মামলা নিষ্পত্তি করছে, একটু দেখেন না, খোঁজ নেন না আপনারা। আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আপিল বিভাগের দিকে না দেখে এগুলো দেখেন। যে তাহলে আমাদের মূল সমস্যা হচ্ছে যে দীর্ঘদিন পর্যন্ত আমাদের যে নিয়োগ প্রক্রিয়ায়, বিচারিক নিয়োগ প্রক্রিয়া এবং যে বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে, তো তাদের তো এর থেকে বেশি ডেলিভারি তাদের কাছ থেকে তো হাইকোর্ট বিভাগ থেকে আমরা অন্তত আশা করতে পারছি না। গত এক সপ্তাহে দেশে অনেকগুলো হিস্টোরিক্যাল এক্সাইটিং ঘটনা ঘটেছে। রাষ্ট্রপতি চলে গেছেন, বা রাষ্ট্রপতি এসছে, মাননীয় স্পিকার এসছে, আপনি সবগুলোর সাথে বিহাইন্ড দ্য সিনে ছিলেন। এখন সার্বিকভাবে না, বিহাইন্ড দ্য সিন না। মানে আমি আমি রাষ্ট্রের রাষ্ট্র আমি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে যেহেতু এটা সাংবিধানিক ইস্যু, রাষ্ট্রপতির পদত্যাগ করার পরে কোন প্রক্রিয়ায় স্পিকার সাহেব দায়িত্ব পালন করবেন, স্পিকার সাহেব যদি না থাকেন সেক্ষেত্রে স্পিকার হিসেবে ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করবেন, কিছু সাংবিধানিক আইনি প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য আপনি বলতে পারেন যে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে রাষ্ট্রের কল্যাণে আমি নিজেকে নিয়োজিত রেখেছিলাম। এখন মানে পরবর্তী রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে সরকার যদি আপনার মতামত চায়, তো চাইতে চেয়েছে আমি জানি, সেক্ষেত্রে কি আপনারা কি বলতে চান? আগস্টেই হবে নাকি সেপ্টেম্বরের অধিবেশনেই হবে? দেখুন এই বাধ্যবাধকতার কোনো দেখুন এটা একটা নির্দিষ্ট সময়সীমা তো আছেই, ৯০ দিনের। এর বাইরে তো না। এটা যেটা আপনার আমার মনে হয় যে বিশেষ অধিবেশনের কোনো পরামর্শ আপনার কাছ থেকে? না, আমি কোনো পরামর্শ দেব না। কারণ পরামর্শ দেওয়ার কোনো বিষয় নাই। আমি মনে করি যে দেখেন আমাদের সংবিধান অত্যন্ত স্পষ্ট। যারা সংবিধানের সংশোধন করেছিলেন, যারা বিশেষ করে খেয়াল করে দেখবেন, ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের স্পিকার যখন দায়িত্ব পালন করেন, বা শপথ গ্রহণ করেন, তিনি কিন্তু স্পিকারের শপথের পাশাপাশি যদি কখনো রাষ্ট্রপতির দায়িত্ব তার উপরে আসে, তিনি সেটিও পালন করবেন, এই শপথও নিয়ে থাকেন। এই কারণে কিন্তু স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ার পরেও নতুন করে কিন্তু তার শপথ গ্রহণ করতে হয়নি। একইভাবে ডেপুটি স্পিকার যখন শপথ গ্রহণ করে থাকেন সংবিধানের ৩য় তফসিল অনুযায়ী, তিনিও কিন্তু ডেপুটি স্পিকারের পাশাপাশি তাকে যখন সংসদ অধিবেশনে আহ্বান করা হবেন, তিনি সেটা স্পিকারের দায়িত্ব পালন করবেন, এমন একটা শপথ কিন্তু প্রথম শপথের দিনে নিয়ে দেখছেন। সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির কোনো বাড়তি শপথ গ্রহণ করতে হয়নি, ডেপুটি স্পিকারের কিন্তু বাড়তি কোনো শপথ গ্রহণ করতে হয়নি স্পিকারের দায়িত্ব পালন করার ক্ষেত্রে। আমাদের সংবিধান এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট। এখন আমার মনে হয় যে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের প্রতি আমাদের তো আসলে আমি মনে করি জাতি হিসেবে আমাদের অনেক আস্থা, এবং তারা নিশ্চয়ই সবাই সুবিধা মতো এবং প্রয়োজন মতো তারা ব্যবস্থা গ্রহণ করবেন। অ্যাজ অফ টুডে তো রাষ্ট্র পরিচালনার ফাংশনিংয়ের ক্ষেত্রে কোনো সাংবিধানিক কোনো প্রতিবন্ধকতা কিংবা আইনি কোনো প্রতিবন্ধকতা অ্যাজ অফ টুডে নাই। চুপ্পুর শাহাবুদ্দিন চুপ্পুর বিচার একটা মামলা চলছে হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চে, রুল শুনানি, যেখানে ইসলামী ব্যাংকে তার কিছু সংশ্লিষ্ট পাওয়া গেছে আগে, রাষ্ট্রপতি হওয়ার আগে। এটার বিচার আইন অনুযায়ী করা যাবে কি? না দেখুন, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আপনি যে প্রসঙ্গটা তুলছেন সেটি সম্পর্কে আমি অবহিত নই। আর অবহিত নই বলেই আমার এই বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়। একটা জনগুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেটা ভিন্ন যে এই 2014 সাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে সরকারি হাসপাতালে, মেডিকেল কলেজে না পড়েও অনেক ডাক্তার জাল সার্টিফিকেট কিনে তারা এমবিবিএস ডাক্তার হিসেবে প্র্যাকটিস করছে। বিশেষ করে বিএমডিসি নিবন্ধন নাম্বার ছাড়া এমবিবিএস ডাক্তার তারা তাদের ট্যাগ লাগাতে পারেন না, কিন্তু 14 সাল থেকে হাইকোর্টের পারমিশন নিয়ে তারা প্র্যাকটিস করছে। এটা তো জনস্বাস্থ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা হুমকি। আপনার অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এই ধরনের কোনো উদ্যোগ নেবেন কিনা, যেহেতু রাষ্ট্র কি তাদের বিশেষ করে যারা ভুয়া ডাক্তার, জাল মানে তারা এমবিবিএস ডাক্তারই না কিন্তু জাল সার্টিফিকেট কিনে তারা প্র্যাকটিস করছে, এই বিষয়ে কোনো আপনাদের পদক্ষেপ নেবেন কিনা? আপনি এখানে রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেলের ভূমিকা
এবং বিএমডিসি কর্তৃপক্ষ, ওটা তো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, যারা আসলে মূল সনদটা দিয়ে থাকে, আমরা যেমন বার কাউন্সিল থেকে সনদ দিয়ে থাকি, তাদের নিজস্ব আইনজীবী আছে। বিএমডিসি কিন্তু কখনোই তাদের কার্য পরিচালনার ক্ষেত্রে কিংবা মামলা পরিচালনার জন্য আমাদের সহযোগিতা চান না। আর যদি বিএমডিসি যদি অবশ্যই আমাদের সহযোগিতা চান, অ্যাটর্নি জেনারেল অফিসের সহযোগিতা চান, তাহলে আমরা সেই ক্ষেত্রে সহযোগিতা করব। আপনি যেটা বললেন এটা তো অত্যন্ত গ্রেভ কনসার্ন, যে ভুয়া ডাক্তার যদি কেউ, এটা তো স্বাস্থ্য না, এটা তো একটা ফৌজদারি অপরাধ। কেউ যদি লাইসেন্সবিহীনভাবে যদি কোনো কারণে প্রিটেন্ড করেন কিংবা তিনি যদি ফাংশন করেন, এটা তো সম্পূর্ণ ফৌজদারি অপরাধ। এটা তো প্রশাসনিক কিংবা ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ের ব্যাপার না, এটা ভয়াবহ অপরাধ। এবং তবে হাইকোর্টের যে আদেশটি সেটাও আপনাকে দেখতে হবে, যে হাইকোর্টের আদেশের মধ্যে গিয়ে তাদেরকে কি কন্টিনিউ করতে বলেছেন নাকি, সেটাও একটা পর্যালোচনা করার ব্যাপার আছে। বাট খোলা চোখে হাইকোর্টের কিন্তু এমন অযৌক্তিক আদেশ দেওয়ার কোনো কথা না, যে ব্যক্তি বৈধ না তাকে বৈধতা দিয়ে কাজ করতে হবে। হাইকোর্ট এতটা বালখিল্য কোনো আদেশ দিবে বলে আমি মনে করি না।